সকলকে জানাই স্বাগত আমাদের বিজ্ঞান এবং যুক্তি পরিবারের তরফ থেকে। আজকে আমরা পবিত্র থেকে শুনবো চিপ তৈরির গল্পের দ্বিতীয় অংশ। প্রথম অংশে আমরা জেনেছি চিপ কি, ট্রানজিস্টর কি, মসফেট কি এবং তার কিছু সুন্দর ইতিহাস। তবে এই অংশে আমরা জানবো কি করে আসলে ফ্যাব্রিকেশন করা হয়। পবিত্র। ধন্যবাদ রাজীব দা। হ্যাঁ, তো আগের দিন আমরা এই চিপ তৈরির ব্যাপারে বেশ কিছুটা বলেছি, আর আজকে যেটা বলবো সেটা হচ্ছে আসল কারখানাতে কিভাবে চিপ তৈরি হয়, মানে চিপ তৈরির যে কারখানা সেখানে কিভাবে চিপ তৈরি হয়। ঠিক আছে, তো আমি একটু স্টোরি কি কি বলেছি সেইগুলো একটু বলে নি, যাতে আমাদের কন্টিনিউটিতে সুবিধে হয়। আগের ভিডিওতে আমি বলেছি কিভাবে প্রসেসর কাজ করে, প্রসেসরের ভেতর কি কি থাকে, একটা আইফোনের প্রসেসরের এক্সাম্পল দেখিয়েছিলাম, চিপের শেপ, সাইজ, এইসব নিয়ে বলেছিলাম। তারপর আমরা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, তার সাথে সাথে পরিবাহী, অপরিবাহী, এগুলো নিয়েও বলেছিলাম। সিলিকন নিয়ে আমরা একটু বেশি আলোচনা করেছিলাম, কারণ সিলিকন দিয়ে বেশিরভাগ চিপ তৈরি হয়। আর সিলিকনের ভেতর কিভাবে এন টাইপ সিলিকন হয়, পি টাইপ সিলিকন হয় ডোপিং করে, সেটা বলেছিলাম। তারপর আমরা ট্রানজিস্টর নিয়ে বলেছিলাম, ট্রানজিস্টরের কিছুটা ইতিহাস বলেছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম যে ট্রানজিস্টরকে কিভাবে একটা বেশ দ্রুত গতির সুইচ হিসেবে ব্যবহার করা যায়। তারপর আমরা একটু মসফেট নিয়ে বলেছিলাম, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এবং মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর থেকে কিভাবে একটা ইন্ডাস্ট্রি চিপ তৈরির দিকে গেল সেইটা নিয়েও একটু গল্প বলেছিলাম, যেখানে আমরা ইন্টেল বা ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টর এইসবের গল্প বলেছি। এবং শেষে আমরা মুরস ল বলে শেষ করেছিলাম যে প্রতি 2 বছরে আমাদের প্রসেসরের ভেতরে যে ট্রানজিস্টরের সংখ্যা সেটা ডাবল হচ্ছে, যদিও দাম বাড়ছে না। তো আজকে আমরা ফ্যাব্রিকেশন নিয়ে আলোচনা করব। এই ফ্যাব্রিকেশন মানে হচ্ছে বাংলায় বলতে গেলে বলা যায় যে চিপ তৈরি করা, ফ্যাব্রিকেট করা। এবং যে জায়গাতে ফ্যাব্রিকেশনটা হয়, চিপ তৈরি হয়, সেগুলোর একটা নাম আছে, সেগুলোকে বলা হয় ফ্যাব। সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ফেসিলিটিকে সংক্ষেপে ফ্যাব বলা হয়। ল্যাবরেটরিকে যেমন ল্যাব বলা হয়, ফ্যাব্রিকেশন ফেসিলিটিকে সংক্ষেপে ফ্যাব বলা হয়। তো আমি এরকমই একটা ফ্যাবে কাজ করি, যেটা ফ্রান্সের প্যারিস থেকে প্রায় 30-35 কিলোমিটার দক্ষিণে। এই যে নদীটা দেখা যাচ্ছে, এটা সেন নদী। প্যারিসের ভেতরে আমরা যে সেন নদী দেখি, তারই একটা বর্ধিত অংশ আর কি। আর এইটা হচ্ছে ফ্যাব্রিকেশন ফেসিলিটি। এর মূলত দুটো পার্ট আছে আমাদের, একটা হচ্ছে R&D সেকশন, আরেক দিকটা হচ্ছে প্রোডাকশন। এবং এই সাইজগুলো কতটা বড় তার একটা অনুমান মিলবে যদি এই পাশের ফুটবল মাঠটা দেখি আমরা। এই ফুটবল মাঠটা একটা ফুল ফ্লেজ ফুটবল মাঠ আর কি, এখানে প্রতিযোগিতামূলক ফুটবল হয়। এবং এইটা হচ্ছে ক্লিন রুম। ক্লিন রুম মানে হচ্ছে একটা জায়গা যেখানে ধূলিকণা বা এইসব জিনিস খুব কম। কতটা কম? একটা হসপিটালের অপারেশন থিয়েটারের থেকে 100 ভাগ কম। সেরকম একটা জায়গাতে, একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে এই চিপগুলো তৈরি করা হয়। তো যাই হোক, আমরা এখানে এবার পবিত্র জিজ্ঞেস করছি, এই যে ক্লিন রুমটা হয়তো পরবর্তী সময় তুই হয়তো বলবি, এই ক্লিন রুমটা তৈরি করে কি করে? মানে এত ধর হসপিটালের থেকে, মানে 100 ভাগ যদি, মানে অপারেশন থিয়েটারের থেকে যদি 100 ভাগ বেশি মানে কম আর কি ধূলিকণা থাকে, মানে ডাস্ট পার্টিকেলস থাকে, তাহলে এরকম ক্লিন রুমটা মেনটেন করে কি করে এত বড় লার্জ স্কেল? এক্স্যাক্টলি। তো এই মেইনটেনেন্সের ব্যাপারটা হচ্ছে, তোমাকে প্রচুর প্রোটোকল আছে এখানে ঢুকতে গেলে। প্রথম তো তোমাকে যেমন ওই অপারেশন থিয়েটারে গ্লাভস পরতে হয়, মাস্ক পরতে হয়, পুরো ঢাকাওয়ালা যে কিট জামাগুলো পরতে হয়, এগুলো করতে হয়। তাছাড়া তোমার ধরো এয়ার বাথ নিতে হয় একটা ঢোকার আগে, বেরিয়ে আসার পরে কেউ চট করে ঢুকতে পারে না। এছাড়া এইভাবে মেনটেন করা হয়। এবং প্রতিটা পার্ট অফ দ্য ক্লিন রুম তোমার মনিটরিং থাকে, ইনস্ট্রুমেন্ট থাকে, একটু এদিক ওদিক হলেই সেগুলো তোমার অ্যালার্ট দেয়। এবং কোন ধরনের চিপ তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে, মানে কতটা অ্যাডভান্স তোমার টেকনোলজি নোড, এই ক্লিন রুম গুলোর বিভিন্ন রকমের ভাগ হয়। মানে তুমি কতটা কন্ট্রোলড ওয়েতে, কতটা কমাতে পারছো ধূলিকণা। কারণ দেখো, ক্লিন রুমের ভেতরে প্রচুর ইনস্ট্রুমেন্টস থাকে, মূল কথা হচ্ছে তাই। এবার আমাদের যে এক্সটার্নাল এজেন্ট, তার একমাত্র সোর্স হচ্ছে কিন্তু যারা ওখানে কাজ করে তারা। কারণ যন্ত্রগুলো যেগুলো থাকে সেগুলো ভেতরেই থাকে, ওখান থেকে ধুলো তৈরি হওয়া বা তেল বা কার্বন পার্টিকেল তৈরি হওয়ার প্রবাবিলিটি খুবই কম।
ফলে মেইন এজেন্ট হচ্ছে যে সমস্ত লোকেরা ওখানে ঢুকছে কাজ করতে তাদের থেকে, মানে আমাদের থেকে বেসিক্যালি। তো আমাদেরকে ঢেকে যদি রাখতে পারি আমরা, তাহলে ওটা মেনটেন করা সম্ভব হবে। আরো কিছু কিছু জিনিস মেনটেন করা হয়, যেগুলো আমি একটু পরে আসবো। আমার একটা ভিডিও আছে খুব সুন্দর ক্লিন রুমের উপরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এই ফ্যাব্রিকেশন, সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশনের একদম হার্ট বলতে পারি যাকে, সেটা হচ্ছে ফটোলিথোগ্রাফি। ফটোলিথোগ্রাফি হচ্ছে একটা প্রসেস যেটা ওই সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশনের প্রতিটা স্টেপে ব্যবহার করা হয়। তো আমরা এখন এই ফটোলিথোগ্রাফি সম্বন্ধে আর একটু ডিটেলে জানবো, সেটা কিরকম ভাবে হয়। ফটোলিথোগ্রাফিটা, লিথোগ্রাফি কথাটা, প্রথমে আমি লিথোগ্রাফি কথাটা নিয়ে বললি, তারপর ফটোলিথোগ্রাফি নিয়ে বলবো। লিথোগ্রাফি কথাটা এসছে দুটো গ্রিক শব্দ থেকে। লিথোস, লিথোস মানে হচ্ছে স্টোন বা পাথর, আর গ্রাফিয়া, গ্রাফিয়া মানে আমরা সবাই জানি, গ্রাফিয়া মানে টু রাইট। তার মানে হচ্ছে টু রাইট অন স্টোনস, এই কথাটাকে বলা হয় লিথোগ্রাফি। এবং যখন এই চিপ তৈরি এইসব কিছু হয়নি, তারও আগে থেকে লিথোগ্রাফি কথাটা আছে। কিভাবে? আমরা অনেকেই জানি পাথরের ওপর এঁকে ওই প্রিন্টিং মেশিনে পাথরটাকে ঢোকানো হতো আগে, মানে স্টোন প্রিন্টিং বলে যেটাকে। পাথরের উপর ছবিটা এঁকে তারপর রেজিন বা এই টাইপের কতগুলো কেমিক্যাল দিয়ে সেইটার ইমপ্রেশন তৈরি করা হতো কাগজের উপরে, ওইটাকে প্রেস করে শেষে, সেই থেকেই ওই প্রিন্টিং প্রেস কথাটা এসছে। তো এই ছবিগুলো এবার এবার তুমি কল্পনা করো, এই ছবিগুলো খুব ছোট হতে থাকলো, ছোট হতে 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 মাইক্রন অর্ডারে বা ন্যানোমিটার অর্ডারে চলে এলো। তখন যেটা হয়, তখন ওই হাত দিয়ে তো আর আঁকা যায় না, একটা মাইক্রন অর্ডারের ছবিকে হাত দিয়ে আঁকা যায় না। তো তখন ওই লেজার বিম দিয়ে ওগুলোকে আঁকতে হয়। সেই লেজারের ফটো থেকে এসছে, বা লাইট দিয়ে আঁকতে হয়, সেই লাইটের ফটো থেকে এসছে কথাটা ফটো লিথোগ্রাফি। তো আমরা লিথোগ্রাফি জিনিসটাকে ইউজ করছি উইথ লাইট। তো তার মানে লিথোগ্রাফি মানে যদি টু রাইট অন স্টোনস হয়, ফটোলিথোগ্রাফি মানে হচ্ছে টু রাইট উইথ লাইট অন সাম সর্ট অফ স্টোন বা সিলিকন, যাই হোক। ঠিক আছে? হ্যাঁ, এখানে তো যে লাইটটা ব্যবহার করা হয় মানে হচ্ছে নিশ্চয়ই পরে বলবি, সেটা হচ্ছে ওই লেজার বললি, তার মানে হচ্ছে মনোক্রোমাটিক, মানে একটাই আর কি তোর তরঙ্গ দৈর্ঘ্যের লাইট ইউজ করা হয় নাকি মানে বিভিন্ন অ্যাবসলিউটলি ধরনের? একটাই তরঙ্গ দৈর্ঘ্যের লাইট ইউজ করা হয়। আচ্ছা সেইটা আমি আসছি ডিটেলসে। আচ্ছা আচ্ছা। তো সংক্ষেপে যেটা হলো, তাহলে ফটোলিথোগ্রাফি মানে হচ্ছে প্রিন্টিং উইথ লাইট। এইবার কি হয় লিথোগ্রাফি প্রসেস, যদি আমি একদম ব্রডলি বলি, লিথোগ্রাফি মানে হচ্ছে আমার বাঁ দিকের সিস্টেমটা রয়েছে এবং আমাকে ডান দিকের সিস্টেমটা নিয়ে আসতে হবে। তো বাঁ দিকের জিনিসটা ডান দিকের জিনিসটার মধ্যে আমি যদি তুলনা করি, কি হচ্ছে, বাঁ দিকে একটা সুন্দর চৌকো মতো জিনিস আছে, আর এইখানে আমি কতগুলো খাঁজ 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 কেটেছি। মানে আমি একটা এরকম ভাবে বলতে পারি যে আমি সিলিকন ডাইঅক্সাইডের উপরে একটা স্ট্রাকচার ড্র করার চেষ্টা করছি। ঠিক আছে? আমার লিথোগ্রাফির মেন গোল, লিথোগ্রাফি এবং এচিং বলে যে প্রসেস, তার মেন গোল হচ্ছে এই স্ট্রাকচার গুলোকে তৈরি করা। ঠিক আছে? কিভাবে সেটা তৈরি করা হয়, সেইটা করতে গেলে আমাকে তার আগে আরেকটা জিনিস সম্বন্ধে একটু জানতে হবে, যেটা লিথোগ্রাফিতে একদম ইন্টিগ্রাল ভাবে জড়িত ফটোলিথোগ্রাফিতে, সেটা হচ্ছে ফটোলিথোগ্রাফির মাস্ক। মাস্ক, এই বর্তমান সময়ে মাস্ক বললেই আমাদের অনেক কিছু মাথায় আসে, সেটা খুবই স্বাভাবিক। মাস্ক মানে আমরা এইটা বুঝি যে মুখে পরি। কেন পরি? মাস্ক পরি মূলত আমরা দুটো কারণে। এক হচ্ছে কোনো কিছুকে ব্লক করতে, জীবাণুকে ব্লক করতে, টু প্রোটেক্ট সামথিং, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে প্রোটেক্ট করতে ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে ফটোলিথোগ্রাফিতে মাস্ক যখন, নিশ্চয়ই সেটা কোনো কিছুকে ব্লক করতে বা কোনো কিছুকে প্রোটেক্ট করতে ব্যবহার করা হবে। মাস্কের কনসেপ্টটাই হচ্ছে তাই। তো ফটোলিথোগ্রাফিতে মাস্ক ব্যবহার করা হয় সিলেক্টিভলি, মানে আমি যেখানে যেখানে চাই শুধুমাত্র সেই সমস্ত জায়গাগুলোতে লাইটকে আসতে অ্যালাউ করব, বাকি জায়গাগুলো থেকে লাইটকে আসতে ব্লক করব। এই কাজটা যে করে তাকেই মাস্ক বলে। তো ফটোলিথোগ্রাফিতে মাস্কের কাজটা হচ্ছে তাই, যে পার্টিকুলার কিছু জায়গাতে লাইটকে আসতে দেব, বাকি জায়গাগুলো থেকে লাইটকে আসতে দেব না। তো এই স্লাইডটা একটু বিজি স্লাইড, আমি এটা এক্সপ্লেন করব ধীরে ধীরে। ঠিক আছে? প্রথমেই এই ছবিটা দেখা যাক। একটা একটা সেমিকন্ডাক্টর ডিজাইন যখন আমাদের কাছে আসে, সেই ডিজাইনটা এইরকম দেখতে হয়। এটাকে বলা হয় কম্পিউটার এইডেড ডিজাইন। এটা বেসিক্যালি একটা ট্রানজিস্টর। এই যে ডিজাইনটা দেখছো, এটা একটা ট্রানজিস্টরের ডিজাইন। কিভাবে হয় আমি বলছি। এখানে পরপর পরপর কতগুলো জিনিস আঁকা থাকে। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে এন টাইপ অফ ওয়াল, পি টাইপ অফ ডিফিউশন,
মেটাল ওয়ান মানে হচ্ছে ইন্টারকানেকশনের প্রথম ইন্টারকানেকশন লাইন। এই যে লালটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মানে পলিসিলিকন, যেটা গেট আমরা আগের দিন বলেছি ট্রানজিস্টরের পলিসিলিকন। ঠিক আছে, আর একদম ব্যাকগ্রাউন্ডে যেটা কিচ্ছু দেখা যাচ্ছে না, যে একদম সাদা, সেটা হচ্ছে আমার সিলিকন। তো তাহলে ব্যাপারটা কি, সিলিকনের ওপরে যদি আমাকে এই ট্রানজিস্টরটা তৈরি করতে, এটাকে সিমস বলে, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। বেসিক্যালি দুটো দুটো ট্রানজিস্টরকে পাশাপাশি যোগ করে এটা একটা কম্বিনেশনে এটা তৈরি করা হয়। তো সেইটা কিরকম দেখতে হয়, সেইটা এরকম দেখতে হয়। এবং ওটাকে যদি ওপর থেকে আমি দেখি, আলটিমেটলি সিলিকনের উপর যেটা আঁকা হবে সেটা কিন্তু এই জিনিসটা, এই যেমন এই যে এইখানে যে এন টাইপ অফ ওয়েল আঁকা হয়েছে, সেটা হচ্ছে এই যে বড় দেখা যাচ্ছে এই পলি, এই যে পলি 3 ডাইমেনশনাল পলি লাইনটা আমি দেখতে পাচ্ছি, বা পলিক্রিস্টালাইন সিলিকনের লাইনটা, সেটা হচ্ছে এইরকম। তো যখন ডিজাইনটা তৈরি করা হয়, একজন ডিজাইনার যখন ডিজাইন তৈরি করে, তখন ডিজাইনটা এইরকম লাগে। ক্যাড, যে কোনো ক্যাড লেআউটে ডিজাইনটা এরকম লাগে। চিপটা তৈরি হয়ে যাওয়ার পর জিনিসটা এরকম দেখতে হয়। আমি যদি সাইড থেকে দেখি, তাহলে এইটা সাইড থেকে দেখলে এই নিচের জিনিসটার মতো দেখতে লাগবে। ঠিক আছে, এবার প্রথম কাজ কি হয়, একটা সেমিকন্ডাক্টর ফ্যাবে যখন একটা ডিজাইন তৈরি করা হয়, সেটাকে সিলিকনের উপর প্রিন্ট করার প্রথম স্টেপ হচ্ছে ডিজাইনটাকে বিভিন্ন লেয়ারে ভাগ করে নেওয়া। ওকে, সেই লেয়ারগুলো কি কি, এই যেমন আমি এই পাশে এঁকেছি, প্রথম লেয়ার হচ্ছে এইটা NOL। ঠিক আছে, এই যে NOL এরকম দেখতে। তারপরে লেয়ার হচ্ছে পলি মানে হচ্ছে পলিক্রিস্টালাইন সিলিকন। তো পলিটাকে এরকম দেখতে। তার মানে কি, আমি যদি এই প্রত্যেকটা লেয়ারকে কারণ দেখো এই লেয়ারগুলো কিন্তু একই সমতলে নেই, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা চেপে আছে। ঠিক আছে, তো এই লেয়ারগুলোকে আমি যদি সিলিকনের উপর একটার উপর একটা করতে চাই, তাহলে আমাকে প্রথমে এই লেয়ারগুলোকে ভাগ করতে হবে এবং একটার পর একটা করে লিথোগ্রাফি করতে হবে। এই লেয়ারগুলো সিলিকনের উপর, এই লেয়ারগুলোর আমাকে ছবি আঁকতে হবে বেসিক্যালি। এবার ছবি আঁকাটা যে প্রসেস হয় সেটা আমি প্রথমে বলেছি, সেটা হচ্ছে লিথোগ্রাফি। আর ছবি আঁকতে গেলে ওই লাইটটাকে এই স্ট্রাকচার গুলোর মতো করে সিলিকনের উপর ফেলতে হবে, বাকি জায়গাতে লাইট পড়বে না। ফলে আমি যখন এই NOL-টা আঁকতে চাইবো সিলিকনের উপর, তখন লাইটটা শুধুমাত্র এই ফুটোটার উপর দিয়ে পড়বে, এই হোলটার উপর দিয়ে পড়বে, বাকি জায়গাতে কিন্তু লাইট পড়বে না। তো এই হোলটা যে জিনিসটাতে আঁকা থাকবে, সেই জিনিসটাকে আমরা বলবো একটা NOL এর মাস্ক। এই হোলটা যে জিনিসটাতে আঁকা থাকবে, সেই জিনিসটাকে আমরা বলবো একটা পলি মাস্ক। তারপরে লেয়ার গুলো এরকম হয়, যেমন এই জিনিসটা যেটার উপর আঁকা থাকবে, সেটাকে আমরা বলবো মেটালের মাস্ক, মেটাল 1, মেটাল 2, মেটাল 3, এরকম যত মেটালের। তার মানে কি বোঝা যাচ্ছে, যে সিলিকনের বিভিন্ন স্তরে যখন চিপটা তৈরি করা হবে, বিভিন্ন স্তরে যে জিনিসগুলো আছে, সেগুলোর প্রত্যেকটাকে একটা একটা মাস্কে ভাগ করে ফেলা হয়, যাতে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে আমি প্রিন্ট করতে পারি। কিভাবে প্রিন্ট করি সেই ডিটেলসটা আমি পরে বলছি, প্রথমে মাস্কটা বুঝিয়ে দিলাম। মাস্কের ভেতরে কি হয়, ওই লেজার লাইটটা আসে, মাস্কের ভেতর দিয়ে যায়, এই যে এই জিনিসটার ভেতর দিয়ে যায়, দিয়ে সিলিকনের উপর ওই ইমপ্রেশনটা তৈরি করে। পরে সেই ইমপ্রেশনটাতে আমি যদি বলি যে আমি N টাইপ ডোপিং করতে চাই, আমি N টাইপ ইমপ্ল্যান্টেশন করে দিই। বা আমি যদি বলি আমি একটা P টাইপের ডিপোজিশন করতে চাই, তাহলে ওই জায়গাটাতে P টাইপের ডিপোজিশন করে দিই। ঠিক আছে, এইভাবে পুরো জিনিসটা তৈরি করা হয়। তো তাহলে মাস্ক জিনিসটা বোঝা গেল। মাস্ক হচ্ছে বেসিক্যালি লাইটকে একটা পার্টিকুলার স্ট্রাকচারের ভেতর দিয়ে আসতে অ্যালাউ করে, বাকি জায়গা দিয়ে ব্লক করে। ঠিক আছে, আচ্ছা, এই যে তুই মানে ধর যে আলোগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ, মানে তো বুঝতে পারলাম যে মনোক্রোমাটিক তুই লেজার ইউজ করে এই জিনিসগুলো হ্যাঁ করিস, হ্যাঁ, সেগুলো পরে নিশ্চয়ই তুই বলবি। আমি বলতে চাইছি যে ধর তার মানে এই যে মনোক্রোমাটিক লেজার যে ইউজ করা হয়, তার ডাইমেনশন কেন, মনোক্রোমাটিক বলি বটে, কিন্তু তবু তো মানে কিছু একটা তো মানে তোর ওয়েভ লেন্থের একটা হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রিবিউশন থাকে। হ্যাঁ, খুব ভালো এইটা কি কোশ্চেন করে তোর এটা। অ্যাডজাস্ট করে, বা এই জিনিসটা মানে কেন তুই যখন একদম ন্যানোমিটার স্কেলে গিয়ে এগুলো করছিস মাস্কিং, বা ন্যানোমিটার স্কেলে তুই ফেলছিস, তখন তো মানে এটা একটা বিরাট তুমি একটা হ্যাঁ, তুমি প্রেসিশনের যখন ব্যাপার। এটা পরে আমি বলতাম, তুমি যখন বললে আচ্ছা, আমি না না, এখানে ঠিক একটু আছে, পরে সংক্ষেপ বলিস না তাহলে, ঠিক আছে। না না সংক্ষেপে বলে রাখি, হুম, কোশ্চেনের সাথে অ্যান্সার দিয়ে দেওয়াটাই ভালো। এইগুলোর একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ আছে। যেমন ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটা ওয়েভলেন্থ, 342, 248, 193, এই তিনটে ওয়েভলেন্থ চলে। ঠিক আচ্ছা, আছে, এবার 248 ওয়েভলেন্থ মানে হচ্ছে যে ওই যে লেজারটা, তার ওয়েভলেন্থ হচ্ছে 242 ন্যানোমিটার, বা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 242 ন্যানোমিটার। তারপরে এই 248 ওয়েভলেন্থ প্রায় তোমার ধরো 90-এর দশক প্রায় পুরোটা চলেছে, এখনো চলে অনেক ফ্যাবে।
আমি যেখানে কাজ করি সেখানে 248 ন্যানোমিটার ওয়েভলেন্থেরই কাজ হয়। তারপরে যখন ওই নোটগুলো আস্তে আস্তে ছোট হতে শুরু করলো, কারণ আমরা জানি ডিফ্রাকশন অনুযায়ী অর্ধেকের বেশি, মানে যদি তোমার 200 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে 100-র বেশি রিজলভ করা যায় না ডিফ্রাকশনের, একদম বেসিক ডিফ্রাকশনের তত্ত্ব অনুযায়ী। কিন্তু বিভিন্ন রকমের অপটিক্যাল ট্রিক করে ওই জিনিসটাকে কমানো যায়। সেই জিনিসগুলোতে আমি পরে কোনোদিন হয়তো ডিসকাস করব। এই জিনিসটাকে বলা হয় রেজলিউশন এনহান্সমেন্ট টেকনিক। আচ্ছা, ঠিক আছে, সেটা পরে আলোচনা করা যাবে, পরে বেসিক কোনোদিন জিনিসটা বুঝে নি। হ্যাঁ, তো 193 ন্যানোমিটার ওয়েভলেন্থ এখন হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলতে পারো। 193 ন্যানোমিটার, আচ্ছা, বাহ। হ্যাঁ, 193 ন্যানোমিটার ওয়েভলেন্থের লেজার দিয়ে 7 ন্যানোমিটারের চিপ ডিজাইন করা হয়েছে। 7। হ্যাঁ, স্বাভাবিক, হ্যাঁ। অথচ ডিফ্রাকশন লিমিট হিসাবে তুমি যদি ভাবো 193 এর অর্ধেক মানে 95-98 এরকম হবে হয়তো। আচ্ছা। তো সেই ট্রিক গুলোকে বলা হয় রিজলিউশন এনহান্সমেন্ট টেকনিক্স। সেরকম বহু ট্রিক আছে, মাল্টিপল প্যাটার্নিং করে, মানে ধরো 4টে জিনিস আছে, 4টে জিনিস খুব কাছাকাছি আছে, তোমাকে প্রিন্ট করতে হবে। তুমি 4টে জিনিসকে তো একসাথে প্রিন্ট করলে ওটা রিজলভ করতে পারবে না, সেই 4টে জিনিসকে তোমার দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, তখন তুমি প্রিন্ট করতে পারবে। এইভাবে করা হয়, ঠিক আছে? তো আমি একটা কয়েকটা গ্রুপ অফ স্লাইডস রেখেছি, কারণ এই লিথোগ্রাফি ইনস্ট্রুমেন্ট গুলো খুবই ইন্টারেস্টিং, এবং সেখানে আমি এই তরঙ্গ দৈর্ঘ্য সম্বন্ধে আবার আসবো আলোচনাতে। তার আগে বলে নিই এই ফটোলিথোগ্রাফির স্টেপ কতগুলো, কি কি স্টেপ ফটোলিথোগ্রাফির এচিং। তো যেটা বললাম যে প্রথমে সিলিকনের উপর সিলিকন ডাইঅক্সাইড আর তার উপর ইমপ্রেশনটা তৈরি করা হয়। তো সেটা কিভাবে তৈরি করা হয়? প্রথমে এই পুরো পৃষ্ঠটাকে বা সারফেসটাকে ক্লিন করে দেওয়া হয়। কেমিক্যালি বিভিন্ন রকমের টেকনিক আছে, এগুলো খুবই বেসিক টেকনিক, বাট অনেক অ্যাডভান্স টেকনিকও আছে যার ডিটেলস আমি যাচ্ছি না, যার উপর দিয়ে একদম পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পর খানিকটা হিট দিয়ে ওটাকে হিট ট্রিটমেন্ট করা হয়, যাতে ওপরে যদি কোনো ইমপিউরিটি থাকে সেগুলো যাতে ভেপারাইজড হয়ে যায়। এগুলো পুরোপুরি কিন্তু অটোমেটিক, এই পুরো সিস্টেমটা অটোমেটিক। তুমি সিলিকনটাকে ঢুকিয়ে দিলে, অক্সাইড তৈরি হলো, পরিষ্কার করা হলো, হিট ট্রিটমেন্ট করা হলো, পুরো সিস্টেম, তোমার কোনো রকম হিউম্যান ইন্টারফারেন্স নেই এখানে। তারপর এর উপর একটা ফটো রেজিস্ট তৈরি করা হয়। ফটো রেজিস্ট মানে কি? রেজিস্ট মানে হচ্ছে যেটা বাধা দেয়। ফটো রেজিস্ট মানে হচ্ছে ফোটনকে আসতে বাধা দেয়, ঠিক আছে, বা লাইটকে আসতে বাধা দেয়। তো ফটো রেজিস্টের কিছু কিছু ব্যাপার আছে। ফটো রেজিস্টের উপর যখন আলো পড়ে, ফটো রেজিস্টের কেমিক্যাল বন্ডিংও চেঞ্জ হতে পারে, বা কেমিক্যাল প্রপার্টি গুলো চেঞ্জ হতে পারে। যেমন, তো ফটো রেজিস্টটা দেওয়া হয়, ফটো রেজিস্টটাকে যে পদ্ধতিতে দেওয়া হয় তাকে আমরা বলি স্পিন। ওই ওয়েফারটাকে ঘোরানো হয় আর একটা জায়গা থেকে ফটো রেজিস্টটাকে ফেলা হয়, যাতে করে ইউনিফর্মলি ওটা গোটা ওয়েফারের উপর ছড়িয়ে যায়। তারপর এখানে মাস্কটা আমি আঁকলাম। মাস্কটা আঁকার পর ওটাকে ওই ধরা যাক এই ভায়োলেটটা হচ্ছে ইলুমিনেশন লেজার, সেই লেজারের লাইট গুলো এই মাস্কের ভেতর দিয়েছে। মাস্কের মধ্যে আমার যে ডিজাইনটা আমি সিলিকনের উপর আঁকতে চাই সেইটা আঁকা রয়েছে। তাহলে এইবার বোঝা যাচ্ছে যে মাস্কের সব জায়গা দিয়ে আলোটা পাস করতে পারছে না, শুধুমাত্র যে জায়গাগুলোতে হোল আছে সেই জায়গাগুলোতেই পাস করছে। পাস করে তাহলে ওটা কি হবে? এই ফটো রেজিস্টার উপর গিয়ে পড়বে। হ্যাঁ, এবার যে জায়গাগুলোতে ফটো রেজিস্টারের উপর আলোটা গিয়ে পড়লো সেই জায়গাতে ফটো রেজিস্টের রাসায়নিক ধর্মের পরিবর্তন হলো। এবার রাসায়নিক এমন ভাবেই এই জিনিসগুলোকে চুজ করা হয়, পলিমার গুলোকে চুজ করা হয় যে রাসায়নিক ধর্মটা এমন ভাবে পরিবর্তন হয়, অন্য জায়গাতে কিচ্ছু চেঞ্জ হচ্ছে না কিন্তু, যাতে করে ওটাকে আমরা কেমিক্যালি সরিয়ে দিতে পারি, কেমিক্যালি ধুয়ে ফেলতে পারি, ঠিক আছে? সেই জিনিসটাকে বলা হয় ডেভেলপিং। ওটাকে ডেভেলপ করে ফেললাম, তার মানে কি, এই ফটোরেজিস্ট ছিল, তার উপর আমি একটা ইমপ্রেশন তৈরি করলাম। প্রথমে আমার যে এই মাস্কে যে ধরনের ডিজাইন আছে সেই ডিজাইনের একটা গর্ত তৈরি করলাম বা ক্যানেল তৈরি করলাম এখানে ফটো রেজিস্টার উপরে প্রথমে। বাকি জায়গাগুলো কিন্তু ইনট্যাক্ট আছে। তারপরে যেহেতু এই জায়গাগুলোতে ক্যানেল তৈরি হয়েছে, এই এই জিনিসটাকে আমি আরেকটু বাড়াতে পারি, সিলিকন ডাইঅক্সাইডটাকেও এইভাবে আমি কেটে ফেলতে পারি। সেই জিনিসটাকে বলা হয় এচিং, এচ করে দেওয়া, ওটাকে সরিয়ে দেওয়া ওই জায়গা থেকে মেটেরিয়ালকে। তার মানে কি হলো? প্রথমে ফটো রেজিস্টারের উপর ইমপ্রেশন তৈরি করা হলো, তারপর সিলিকন ডাইঅক্সাইডের উপর ইমপ্রেশন তৈরি করা হলো, তারপর ফটো রেজিস্টার এখন আর দরকার নেই, ওটাকে আমি সরিয়ে ফেলতে পারি কেমিক্যালি সরিয়ে ফেলা হলো। তার মানে তোর এই যে পুরো হ্যাঁ, ব্যাপারটাই হচ্ছে কিছু মানে লাইট এবং হচ্ছে তোর কিছু কেমিস্ট্রি, কেমিক্যাল ইউজ করে এই জিনিসগুলোকে করা হয়, তাই তো? এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে লাইটে শুধু মানে ধর লাইটের ওয়েভলেন্থ, মানে ওয়েভলেন্থ তো কিন্তু কত এনার্জি লাইট তুই পাঠাচ্ছিস, ওই আর কি, মানে সেটা একটা বিগ ফ্যাক্টর।
হ্যাঁ, সেটা একটা বিগ ফ্যাক্টর। কত তুমি বলছো এনার্জি আর ওয়েভলেন্থ তো একই, আমি বলছি তুমি বোধহয় ইন্টেন্সিটি বলতে চাইছো। ইন্টেন্সিটি, এক্স্যাক্টলি, কারণ ইন্টেন্সিটি না হলে তোর জিনিসটা তো হ্যাঁ, এনার্জি আর ওয়েভলেন্থ তো এক, কিন্তু ইন্টেন্সিটিটা হ্যাঁ, যদি না হয় তাহলে এটা কি? ইন্টেন্সিটি তোমার এনাফ হতে হবে। হুম এবং এই যে আমি পুরো প্রসেসটা বললাম, এটা করতে কয়েক সেকেন্ড লাগে, হুম কয়েক সেকেন্ডে পুরোটা হয়ে যায়। হিটিং প্লাস বেকিং, লিথোগ্রাফি, ইমপ্রেশন, ডেভেলপিং সব কয়েক সেকেন্ডে হয়। হুম এতটাই ইন্টেন্স লাইট হতে হয়। এবং আমি পরে একটু আসবো ইন্টেন্সিটির ব্যাপারে, কেন ইন্টেন্সিটিটা আচ্ছা বেশি ইম্পর্টেন্ট। লার্জ স্কেল ফ্যাব্রিকেশনে ইন্টেন্সিটিটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা এটাতে আসছি, আমি একটু বাদে আচ্ছা আসছি। আচ্ছা, ঠিক আছে। মানে ওটা আমার প্রথমেই মনে পড়লো যে মনে হলো যে ইন্টেন্সিটি না হলে তোর সেটার উপরে নির্ভর করবে না কোথায় তুই কিভাবে পাঠাচ্ছিস। হ্যাঁ, হ্যাঁ এইটা খালি বলতে চাই সংক্ষেপে যে ইন্টেন্সিটি ইজ এনাফ টু ডু দিস, ইজ এনাফ টু ডু দিস, হুম, এবং ফাস্ট এনাফ, যাতে করে মাস প্রোডাকশনের সময় এটা বেশ তাড়াতাড়ি হয় যাতে। আচ্ছা হুম তো আলটিমেটলি এই যে জিনিসটা তৈরি হলো, এটা মাইক্রোস্কোপে দেখলে এরকম দেখায়, এরকম একটা প্যাটার্ন তৈরি। আমি এটা তো জাস্ট একটা প্রস্থচ্ছেদ বরাবর দেখিয়েছি, কিন্তু ত্রিমাত্রিক তলে জিনিসটাকে দেখলে এরকম দেখায়। এরকম এটা হুম এটা একটা টিপিক্যাল, এটা খুবই সিম্পল একটা স্ট্রাকচার, বাট এর থেকেও আরো কমপ্লিকেটেড অনেক স্ট্রাকচার আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার মূল স্টেপ গুলো, ফটোলিথোগ্রাফি এবং এচিং এর। এচিং এর বাংলা আমি জানি না, এচিংকে আমি এচিংই বলছি আপাতত। তো তার মানে হচ্ছে প্রথমে অক্সিডেশন করা হয়, যাতে সিলিকনের উপর সিলিকন ডাইঅক্সাইড তৈরি করা, যেটা বিভিন্ন লেয়ারের মাঝখানে একটা ইনসুলেটর হিসেবে কাজ করে। ফটোলিথোগ্রাফি করা হয়, এচিং করা হয়, আর যখন আমার এন টাইপ দরকার হয় আমি এন টাইপ ইমপ্ল্যান্ট করি, যখন আমার পি টাইপ দরকার হয় তখন আমি পি টাইপ ইমপ্ল্যান্ট করি। সুতরাং এই চারটে হচ্ছে কিন্তু সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশনের একদম মানে একদম ফান্ডামেন্টাল চারটে স্টেপ। এবার এইগুলোকে প্রচুর বার রিপিট করা হয়, মানে হান্ড্রেডস অফ টাইমস রিপিট করা হয় একটা চিপ তৈরি করতে বা একটা ট্রানজিস্টর তৈরি করতে। ওকে, যখন পুরো জিনিসটা তৈরি হয় তখন জিনিসটা এরকম দেখতে লাগে। প্রথমে সিলিকন, তারপর এই যে এই এত দূর অব্দি দেখো তুমি, এই এন ওয়েল পি ওয়েল ট্রানজিস্টর গেট এইসব থাকে, তারপরে একটা কলাম অফ কানেকশনস, এইগুলো হচ্ছে সব কানেকশনস, মানে মেটাল 1, মেটাল 2, মেটাল 3, মেটাল 4, মেটাল 6। আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি, মোটামুটি 130 ন্যানোমিটার অব্দি টেকনোলজি, যেটা টেকনোলজি নোড, তাতে মেটাল লাইন থাকে 7টা, এবং এখন যেগুলো অ্যাডভান্স নোড তাতে মেটাল লাইন থাকে 20+। মানে ট্রানজিস্টর তো রইলো, ট্রানজিস্টর তৈরি করা বোধহয় খুব সোজা এখনকার, তার উপর যে মেটাল লাইনগুলো থাকে বিভিন্ন, সেইগুলো তৈরি করা খুব জটিল। এবং যেহেতু স্ট্যাকটা অনেক মানে অনেকটা অবধি থাকে, সুতরাং ওইটা খুব ক্রুশিয়াল। এবং একটা মেটাল লাইন কোনো একটা জায়গাতে যদি ব্রেক করে, গোটা চিপ ব্রেক করে যাবে। এরকম বিলিয়ন্স, মানে কয়েকশো কোটি মেটাল লাইন, কয়েকশো কোটি ট্রানজিস্টর দিয়ে একটা চিপ তৈরি হয়। এবং সত্যিকারের ইমেজ যদি দেখতে হয়, তাহলে এই জিনিসটাকে, এই যে মেটাল লাইন গুলো দেখছো, এইটাকে এরকম দেখায়, একটা বিল্ডিং এর মতো, বহুতল বিল্ডিং এর মতো দেখায়। এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপের ইমেজ একটা। আর এই যে তলায় থাকে, এগুলো দেখা যায় না, তলায় থাকে সিলিকন, এইখানে সিলিকনের উপরে এগুলো মেটাল। ওকে, এটা এটা দেখতে খুব ভালো লাগে, মানে এই ছবিগুলো যখন আসে তখন বেশ মজা লাগে। এইবার এইখানে আমি একটা কিছুটা সময় স্পেন্ড করব লিথোগ্রাফির ইকুইপমেন্ট তৈরি করার উপর। মানে এই যে লিথোগ্রাফি আমি বললাম, এতক্ষণ ধরে স্টেপ গুলো বললাম, এটা এটা কিন্তু পুরোটাই অটোমেটেড, এবং কোন টাইপের যন্ত্রগুলো দিয়ে এটা তৈরি হয়। তার আগে বলতে গেলে আমাকে প্রথমে বলতে হবে লিথোগ্রাফি জিনিসটা কিভাবে হয়। তো বেসিক্যালি আমরা লিথোগ্রাফি বলতে যেটা বুঝি, সেটা তাহলে আমি যেটা বুঝিয়েছি আগে, যে একটা লেজার সোর্স থাকে, সেটা বিভিন্ন রকমের লেন্স সিস্টেমের ভেতর দিয়ে যায়, লেজার সোর্স বিভিন্ন রকমের লেন্স সিস্টেমের ভেতর দিয়ে যায়, তারপর ফাইনালি প্রজেকশন লেন্স থাকে, এইখানে কোনো একটা জায়গাতে একটা মাস্ক বলে জিনিস থাকে, যেটা আমি এক্সপ্লেন করেছি, আর গিয়ে ফাইনালি ওয়েফারে পড়ে। ঠিক আছে, তো রাজীব দা প্রথমে যে কোশ্চেনটা করেছিল এই সোর্স গুলোর ওয়েভলেন্থ, আমি ভুল বলেছিলাম, এটা 365 ছিল, স্ট্যান্ডার্ডটা 340 না 365। তো এইখানে একটা ইয়ে আছে যে আমি বিভিন্ন ডিকেডসে এই লেজার সোর্সের ওয়েভলেন্থটা কিভাবে পাল্টে পাল্টে গেছে। তো লেট 1990-তে এসছে 248 ন্যানোমিটার ওয়েভলেন্থ। তারপরে 2099-2000 নাগাদ এসছে 193 ন্যানোমিটার। এবং এইখানে দেখবে একটা ইমার্সন টেকনিক বলে জিনিস এসছে। ইমার্সন টেকনিক হচ্ছে
যে ওই রিজলিউশনটাকে বাড়িয়ে দেওয়া ফাইনাল লেন্স সিস্টেম আর ওয়েফারের মাঝে। এইখানে এই যে ফাইনাল লেন্স সিস্টেম আর ওয়েফার, তার মাঝে একটা মানে এমনিতে তো এয়ার থাকে, যদি ওখানে জল ঢুকিয়ে দেওয়া যায় বা অন্য কোনো মেটেরিয়াল দিয়ে দেওয়া যায় তাহলে রিজলিউশনটাকে একটু বাড়ানো যায়। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি 1 থেকে বেশি হয় তাহলে রিজলিউশনটা বেড়ে যাবে। সেই প্রসেসটা ওখানে ইন্ট্রোডিউসড হয়েছে। মানে যখন দেখলো যে লেজারের ওয়েভলেন্থ কমানো যাচ্ছে না, লেজারের ওয়েভলেন্থ কমানো যায় কিন্তু তুমি যে বলে ইন্টেন্সিটির কথা, প্রপার ইন্টেন্সিটিতে লেজার পাওয়া যাচ্ছে না। এক্স্যাক্টলি, কারণ আমার তো মনে হচ্ছে যে ওয়েভলেন্থ তুই অনেক কমিয়ে দিতে পারবি, হ্যাঁ, কিন্তু তোর যদি ইন্টেন্সিটি পাবে না। হ্যাঁ, কিন্তু তোর তো ইন্টেন্সিটিটা দরকার না, সেটা আমার প্রথমে স্ট্রাইক করছিল মাথায়। মানে হ্যাঁ, যে এবং ওয়েভলেন্থ তো মানে তুই ওয়েভলেন্থ লেজার তুমি, হ্যাঁ, ওয়েভলেন্থ মনোক্রোমেটিক যে লাইট কোনো, তো দরকার, ঠিক আছে, ফাইন। এক্স্যাক্টলি, হ্যাঁ, কিন্তু ইন্টেন্সিটি না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, মানে ওই ইন্টেন্সিটিটা তুমি পাবে না। আচ্ছা, এবার বুঝেছি জিনিসটা। আচ্ছা, হুম, এখানেই হচ্ছে রেস্ট্রিকশনটা। এখানে রেস্ট্রিকশন। সেই জন্য আর্গন আর্গন এই আর্গন এফ লাইন ইউজ করা হয় কেন? আর্গন এফ লাইন ইউজ করে কারণ ইন্টেন্সিটিটা প্রচন্ড স্ট্রং। সেম উইথ ক্রিপ্টন লাইন, ঠিক আছে। এইবার এই আর্গন এফ লাইন দিয়ে এটাকে বলা হয় ডিইউভি, ডিপ আল্ট্রা ভায়োলেট, ডিইউভি। 7 ন্যানোমিটার অব্দি, মানে আমাদের 2018-19 সাল অব্দি কিন্তু ঠিকঠাক চলেছে। যখন স্যামসাং বা এরা নতুন ফোন বার করছে, এগুলো সব 7 ন্যানোমিটার টেকনোলজি, বা অ্যাপেলের যে এর আগে সিরিজের আইফোন, সেগুলো সব 7 ন্যানোমিটার নোড অব্দি ডিইউভি তে চলেছে। বাট প্রবাবলি দ্যাট ওয়াজ দ্য লিমিট অফ ডিইউভি, আর নিচে যাওয়া যাচ্ছে না। বিভিন্ন রকমের রেজুলেশন এনহান্সমেন্ট করেও আর ওর নিচের নোটকে প্রিন্ট করা যাচ্ছে না। সেই সময় এএসএমএল বলে একটা কোম্পানি আছে, মানে কোম্পানি এএসএমএল তো আগেই এই অপটিক্যাল সেটআপ গুলো বানাতো, ওরা প্রচুর বিলিয়ন ইউরো ইনভেস্ট করে, প্রচুর, মানে একটা হিউজ ইনভেস্টমেন্ট, যে এক্সট্রিম আল্ট্রাভায়োলেট ওয়েভলেন্থ জেনারেট করবে। এক্সট্রিম আল্ট্রাভায়োলেট ওয়েভলেন্থ আমি প্রথম দিনের টকে বলেছি যে 5 ন্যানোমিটার নোট তৈরি করা হয়েছে অ্যাপেলের আইফোনে বা হুয়াই এর ফোনে। এই 5 ন্যানোমিটার নোট তৈরি করা হয়েছে এক্সট্রিম আল্ট্রাভায়োলেট ওয়েভলেন্থ দিয়ে, সেটা আর এই 193 ওয়েভলেন্থ দিয়ে হচ্ছে না। এবং এই 193 এর পরের স্টেপটা তুমি দেখো, এখানে কিন্তু একটু একটু করে কমছে, 365, তার থেকে 248, তার থেকে 193। 193 এর পরের স্টেপটা কিন্তু 13.5 ওয়েভলেন্থ, 13.5, মানে এটা একদম সফট এক্স রে রেঞ্জে। সেইটা কিভাবে হলো? সেইটা একটা টোটালি ডিসরাপটিভ টেকনোলজি, এবং সেই টেকনোলজিটা ডেভেলপ করেছে এএসএমএল। সেইটা আমি একটু বলি। এটা কিন্তু কনভেনশনাল লাইট সোর্স নয়। এটাতে কি করা হয়, একটা স্ট্রনসিয়াম বা টিনের একটা ড্রপ ফেলা হয় প্রথমে, ঠিক আছে, টিনের একটা ড্রপ ফেলা হয়, তারপর প্রথমে একটা লেজার পালস পাঠানো হয় যাতে ওই ড্রপটা ডিফর্ম করে যায়, তারপর একটা সেকেন্ড পালস ফেলা হয়, এই যে সেকেন্ড পালসটা যাচ্ছে, যাতে একটা প্লাজমা তৈরি হয়। এবার সেই স্ট্রনসিয়াম প্লাজমা যেটা, সেটার ওয়েভলেন্থ হচ্ছে 13.5 ন্যানোমিটার। সেই প্লাজমাটাকে তারপর ওই অপটিক্যাল সেটআপ দিয়ে ওটাকে নিয়ে যাওয়া হয় ওয়েফার অব্দি। এইটা হচ্ছে তার এইখান থেকে প্লাজমাটা আসে এবং এইখানে ওয়েফারটা থাকে। এবার যেহেতু এটা 13.5, সেহেতু এখানে কতগুলো রেস্ট্রিকশনস আছে এবং টোটালি টেকনোলজিটাকে চেঞ্জ করতে হয়েছে। অপটিক্সের ক্ষেত্রে যেটা হয়, অপটিক্সের ক্ষেত্রে কি হয়, লাইট তোমার উইদাউট এনি অ্যাবজর্পশন কাঁচের ভেতর দিয়ে পাস করে যায়, তাই না? কিন্তু এখানে এই 13.5 ন্যানোমিটার ওয়েভলেন্থ কাঁচের ভেতর দিয়ে পাস করবে না, প্রচুর অ্যাবজর্ব করে যাবে। প্রথম প্রবলেম। সুতরাং টোটালি অপটিক্সটাকে রিফ্লেক্টিভ হতে হবে। সেই জন্য দেখো এখানে সমস্ত কিছু রিফ্লেক্টিভ অপটিক্স, কিন্তু আগের যে আমি ছবিটা দেখেছি তাতে ট্রান্সমিশন অপটিক্স সব। মানে এখানে প্রতিফলন হতে হবে, ঢুকে গেলে হবে না, লাইট ট্রান্সমিট করলে হবে না। ফলে এটা টোটালি নিউ জিনিস। এই মিরর গুলোকে 100% তোর এখানে ট্রান্সমিট করলে হচ্ছে না, কারণটা হচ্ছে যেহেতু এটা ভেরি শর্ট ন্যানোমিটার, ন্যারো ওয়েভলেন্থ, স্ক্যাটারিংটা অনেক বেশি, তাই তো? হ্যাঁ, অ্যাবজর্ব করে যায়। অ্যাবজর্ব করে যাচ্ছে না, অ্যাবজর্ব করছে, আচ্ছা, অ্যাবজর্ব করে যাচ্ছে, আচ্ছা। হ্যাঁ, কারণ ওয়েভলেন্থ খুবই ছোট বলে ওটা পাস করতে পারে না। না, সেটা, হ্যাঁ, সেটাই ভাবছিলাম, মানে অ্যাটমে আর কি, তো অ্যাটমিক ওয়েভলেন্থের ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। হ্যাঁ। এইবার সেকেন্ড প্রবলেম কি? সেকেন্ড প্রবলেম হচ্ছে এই জিনিস যদি তোমার বাতাসের পার্টিকেলের মধ্যে থাকে, সমস্ত কিছুকে আয়নাইজ করে দেবে। সুতরাং এটাকে টোটালি ভ্যাকুয়ামের ভেতর ঢোকাতে। এতদিন অবধি যে লিথোগ্রাফি সিস্টেম গুলো ছিল, সেগুলো সব ওই কনভেনশনাল লাইট দিয়ে, তো লাইট কোনো অসুবিধা না, আয়োনাইজ করে না, সো ইটস ওকে। ফলে আমি ওগুলোর জন্য কোনো ভ্যাকুয়াম সিস্টেমের দরকার নেই। কিন্তু এইখানে ভ্যাকুয়াম সিস্টেম দরকার। এবার তুমি জানো নিশ্চয়ই যে ভ্যাকুয়াম সিস্টেম যখনই চলে আসে
একটা সিস্টেমের মধ্যে, তখন সেটা আরো কতটা কমপ্লিকেটেড হয়ে যায় সেটাকে মেনটেন করা, তাই না? ফলে এই সিস্টেম কিন্তু এখন কাজ করা শুরু করেছে। এবং আমি এখানে আরেকটা জিনিসও বলতে চাই, এই যে এই স্ট্রনসিয়াম প্লাজমা, এটা থিওরিটিক্যাল কাজকর্ম কিন্তু 1980 সাল থেকেই চলছে। কিন্তু তুমি যে আবার ওই আগে কোয়েশ্চেনটা করলে যে প্রপার ইন্টেন্সিটি হতে হবে, সেই ইন্টেন্সিটিটা নিয়ে এএসএমএল বহুদিন লড়াই করেছে, যে কিছুতেই ইন্টেন্সিটিটা এনাফ হচ্ছিল না যাতে মাস স্কেলে প্রোডাকশন করা যায়। তারপরে ওরা একদম প্রচুর গবেষণা করে একদম ফান্ডামেন্টাল প্লাজমা ফিজিক্স থেকে ওরা সিমুলেশন করে দেখেছিল যে দুটো পালস পাঠাতে হবে, একটা পালসে হবে না। তুমি একটা পালসেও প্লাজমা জেনারেট করতে পারো। প্রথমে ওই যে ড্রপলেটটা আছে, ড্রপলেটটাকে একটা সার্টেন ক্রিটিক্যাল সাইজ দিতে হবে, যাতে করে যে তারপরের পালসটা দিয়ে যে প্লাজমাটা তৈরি হবে সেই প্লাজমাটা যাতে এনাফ ইন্টেন্সিটির হয়। এবং সেইটা করতে ওদের প্রায় 10 বছর লেগেছে, শুধু সেই ছোট্ট জিনিসটা জানতে। ঠিক আছে? তো এখন এটা মোটামুটি তোমার বড় ফ্যাব গুলোতে আছে, যেমন টিএসএমসি তে আছে, স্যামসাং এতেও আছে, সম্ভবত ইন্টেলও বেশ কিছু টাকা ইনভেস্ট করেছে এতে। এই হচ্ছে ছবি। এই বাঁ দিকের ছবিটা হচ্ছে কনভেনশনাল ডিপ আল্ট্রাভায়োলেট, আর ডান দিকেরটা হচ্ছে 13.5। এর সাইজ প্রায় 4 গুণ। 3টে কার্গো প্লেন লাগে এবং 40টা ট্রাক লাগে একটা মেশিনকে শিফট করতে। আচ্ছা, এছাড়া এটা এএসএমএল এর জিনিস। এছাড়া, এবং এর দাম হচ্ছে, আমি বলে রাখি, এর দাম হচ্ছে প্রায় এর 3 গুণ। এছাড়া নিকন এবং ক্যানন এই দুটো কোম্পানিও এই টাইপের সিস্টেম তৈরি করে, কিন্তু 13.5 ন্যানোমিটার ইজ টোটালি নিউ। এবং বুঝতেই পারছো যে এতে খুব তাড়াতাড়ি ওই ডিরেকশনে অন্য কেউ আর কম্পিটিটর আসবে বলেও মনে হয় না। ওকে, একটা উদাহরণ দিই। এইটা হচ্ছে স্যামসাং এর 7 ন্যানোমিটার টেকনোলজি নোটের একটা ছবি। ঠিক আছে? তো যখন আর্গন দিয়ে 193 ন্যানোমিটার দিয়ে মাল্টিপল প্যাটার্নিং করে এই রকমের বানানো হয়েছে। তুমি বুঝতে পারছো এই ডিজাইনটা খুব একটা ভালো নয়, কোনো জায়গাটা সরু রয়ে গেছে, কোনো জায়গাটা মোটা রয়ে গেছে, এরকম ভাবে আর কি। মানে ঠিক আছে, ইটস ওকে, কাজ চালানোর মতো যায়, বাট ঠিক নয় আর কি, মানে পুরোপুরি ঠিক নয়। সেম জিনিসকে যখন আমি এক্সট্রিম আল্ট্রাভায়োলেট 13.5 ন্যানোমিটার দিয়ে সিঙ্গেল মোডে করেছে, মানে একবারই প্রিন্ট করেছে, সেটা দেখো কতটা ইউনিফর্ম। সুতরাং ডিফারেন্সটা বোঝা যাচ্ছে যে ওয়েভলেন্থটা চেঞ্জ হলে কতটা হাই রেজলিউশন আমরা প্রিন্ট করতে পারি উইদাউট এনি ডিফিকাল্টি আর কি। কিন্তু তার মানে কি এই যে সমস্ত ফ্যাব তাহলে এবার ওই এক্সট্রিম আল্ট্রাভায়োলেট কেনা শুরু করবে? না, একদমই নয়। কারণ প্রথম কথা হচ্ছে যে এগুলো এক্সট্রিমলি কস্টলি, প্রায় 1000 কোটি টাকা দাম এক একটা সেটআপের। তো তাহলে কি হলো, পুরো ফ্যাবের জিনিসটাকে আমি এবার একটু এক্সপ্লেন করি যে ফ্যাবে কি কি হয়। আমি যেগুলো বললাম এতক্ষণ সেগুলোর একটা সামারিও হবে। প্রথমে একটা ডিজাইন তৈরি করা হয়। সেই ডিজাইনের মধ্যে কি থাকে, যে আমার কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশনে কিরকম ভাবে ট্রানজিস্টর গুলো থাকবে, কিরকম ভাবে সার্কিট তৈরি হবে, সেইগুলো থাকে। এবং সেটা জেনারেলি যেটার মধ্যে দিয়ে করা হয় সেটাকে বলা হয় কম্পিউটার অ্যাসিস্টেড ডিজাইন বা ক্যাড। তারপর সেটার থেকে মাস্ক তৈরি করা হয়। মাস্ক জেনারেলি মাস্ক তৈরি করার জন্য একই ফ্যাবে মাস্ক তৈরি করা হয় না, মাস্ক তৈরি করার জন্য আলাদা জায়গা থাকে, সেটাকে বলা হয় মাস্ক হাউস। তো মাস্ক ডিজাইন করা হয়, তারপর সেটাকে মাস্ক হাউসে পাঠানো হয়, সেখান থেকে মাস্কটা আসে। তারপর ওটা প্রসেসের মধ্যে দিয়ে যায় বিভিন্ন রকম, যেমন অক্সিডেশন, লিথোগ্রাফি, এচিং, ইমপ্ল্যান্টেশন যেগুলো আমি বললাম, বা বিভিন্ন রকম। এবং এই ফেজে বিভিন্ন রকমের ক্যারেক্টারাইজেশন করা হয়। সেই ক্যারেক্টারাইজেশন এবং টেস্টিং এ যখন পাস করে যায় সবকিছুতে, তখন ওটাকে প্যাকেজিং বা ডেলিভারির জন্য পাঠানো হয়। ক্যারেক্টারাইজেশন জিনিসটা নিয়ে একটু বলি। ক্যারেক্টারাইজেশন অনেক রকম হয়। এখানে স্ক্রিনটা বোধহয় ঠিকঠাক দেখা যাচ্ছে না, আমি সরিয়ে দিই এটাকে। হ্যাঁ, ক্যারেক্টারাইজেশন অনেক রকম হয়। তো তার মধ্যে 3টে ব্রডলি ভাগ করা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারাইজেশন, মূলত মাইক্রোস্কোপি এবং কম্পোজিশনাল অ্যানালিসিস, কি কি আছে, কোথায় আছে, কোনো ডিফেক্ট আছে কিনা, এইগুলো জানা। মাইক্রোস্কোপি অপটিক্যাল ক্যারেক্টারাইজেশন, মানে অপটিক্যালি আমি অপটিক্যাল প্রপার্টি, যদি কোনো আমার লাইট এমিটিং ডায়োড বা এই টাইপের স্ট্রাকচার হয়, তাহলে সেইগুলোর অপটিক্যাল প্রপার্টি আমাকে স্টাডি করতে হবে। আমি একটা এলইডি বানালাম, সেটা যদি না কাজ করে তাহলে তো চলবে না, তাই না? আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল ক্যারেক্টারাইজেশন, যে আমার কানেকশন ঠিক আছে কিনা, যে জায়গাতে আমি যত কারেন্ট এক্সপেক্ট করছি সেই জায়গাতে ততটা কারেন্ট পাচ্ছি কিনা, কোথাও লিকেজ আছে কিনা। মেন হচ্ছে লিকেজ এবং রেজিস্টিভিটি টেস্ট, এই দুটো মাস্ট, এবং এই দুটোতে পাস করতেই হয়। এবার যদি কোনো এরকম টেস্টে ফেল করে,
তখন আবার ফিজিক্যালি ওটাকে ভেরিফাই করা, যে মাইক্রোস্কোপি করে ওই জায়গাতে দেখতে হবে যে কোথাও কিছু হয়েছে কিনা। আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো পরে। এই যে কিছু ফেলিওরের এক্সাম্পল দেখাই, কিরকম ভাবে ফেলিওর হতে পারে। এই দেখো, এইগুলো হচ্ছে তোমার ওই মেটাল লাইনগুলো যেখানে গিয়ে আরেকটা লাইনের সাথে মিট করে, এইগুলোকে বলা হয় ভিয়া। ঠিক আছে, এইখানে দেখো দুটো লাইন আছে পাশাপাশি, কিন্তু এদের মাঝে একটা জুড়ে গেছে দুটো, এটাকে বলা হয় ব্রিজিং। একটা চিপে কয়েকশো কোটি ট্রানজিস্টর থাকে, তার মধ্যে একটা জায়গাতে যদি এরকম হয়, সে চিপটা পুরো ফেলে দিতে হবে, কাজ করবে না। সুতরাং ইউ হ্যাভ টু বি 100% শিওর, there is no margin for error, মানে কোনো এরর, ভুল করার কোনো জায়গা নেই। এইখানে দেখো, এইখানে এই জায়গাটা ঠিকঠাক করে প্রিন্ট হয়নি, এখানে কোনো এক্সটার্নাল মেটেরিয়াল পড়ে গেছে, এইগুলোকে বলা হয় ডিফেক্ট। ঠিক আছে, আর এইখানে যেমন দুটো জিনিস জোড়া লেগে গেছে, এইখানে দেখতে পাচ্ছি যে এই লাইনটা যেমন ঠিকঠাক আছে, এই লাইনটা, এগুলো একটা মেটাল লাইন, এই লাইনটা দেখো এইখানে আসতে গিয়ে আর এইখানটা কানেক্টেড হয়নি, মানে এটা ভেঙে গেছে। তো এই জিনিসটা যেমন আমাদের ক্ষেত্রে আমরা বলি শর্ট, এই জিনিসটাকে বলি ওপেন। তো শর্ট যেরকম ভাবে প্রবলেমেটিক, ওপেন ঠিক ততটাই প্রবলেমেটিক। সুতরাং এগুলো সব ভেরিফাই করতে হয় যখন একটা চিপ বানানো হয়, তখন এগুলো সব টেস্ট করতে হয়। তো আমি কয়েকটা এক্সাম্পল দিলাম যে ফিজিক্যালি এগুলোকে কিভাবে ভেরিফাই করা হয়। ওকে, এইখানে আমি একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা আমি নিয়েছি একটা মাইক্রন টেকনোলজিস একটা খুব অ্যাডভান্সড লেভেলের ফ্যাব, তাদের থেকে। তো ভিডিওটাতে আছে কিভাবে চিপ তৈরি করা হয় ওই মাইক্রন টেকনোলজির ফ্যাবে। ঠিক আছে, আমি মাঝে এক জায়গাতে থামবো একটা স্পেশাল জিনিস বলার জন্য। তো ভিডিওটা তাহলে চালাই নাকি? হ্যাঁ, চালা। Memory chip design is the first step in the production of Micron's memory chips. This process involves the use of computer-aided design tools to lay out billions of electronic components that store data on the chip according to the product design specification. ওই যে আমি প্রথমে মাস্কের ডিজাইন দেখিয়েছিলাম, ওই মাস্কের ডিজাইনটা ওইরকম দেখতে লাগে। অ্যাকচুয়াল CAD সফটওয়্যারে তুমি যদি দেখো তাহলে ডিজাইনটা ওইরকম দেখতে লাগে। ঠিক আছে, is the first step in the production of Micron's memory chips. This process involves the use of computer-aided design tools to lay out billions of electronic components that store data on the chip according to the product design specification. During technology development, specific process steps are defined and integrated into a process flow that will build the memory chips. The process এখানে আরেকটা জিনিস বলি, প্রসেস ফ্লো মানে হচ্ছে ওই অক্সিডেশন, লিথোগ্রাফি, এচিং, ডিপোজিশন, এইগুলো যে পরপর কোনটার পর কোনটা হবে পুরো জিনিসটাকে বানাতে, সেইটাকে ডিফাইন করা। Steps are tested and refined until the process node is qualified and ramped in manufacturing. Individual memory chips, or die, are built upon pure silicon wafers in a fabrication area, or fab. Fabs are state-of-the-art clean rooms that are 100 times cleaner than a hospital operating room to ensure silicon wafers are protected from ambient contamination. আরেকটা কথা, তুমি দেখবে এই যে এই ভিডিওটা আমি দেখিয়েছি, এখানে তুমি ঘরটার রং দেখো হলুদ, এটা কিন্তু ভিডিওর কারিগরি নয়, এগুলোর ভেতরে সবগুলোতেই এরকম হলুদ কালারের আলো থাকে। তার একটা পার্টিকুলার কারণ আছে, কারণ হচ্ছে এই যদি আমি অন্য হ্যালোজেন ল্যাম্প ইউজ করি, হ্যালোজেন ল্যাম্পে অনেক সময় যে সাদা আলো, তো সাদা আলোতে ওই ভায়োলেট কম্পোনেন্টটা থাকে লাইটের, বা এবং সেই ভায়োলেট কম্পোনেন্টটা বা আল্ট্রাভায়োলেট কম্পোনেন্টটা এই ফ্যাবে যে ফটোরেজিস্ট গুলো ইউজ করা হয় তার সাথে ইফেক্ট করতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছি। সেই জন্য দেখবে যে কোনো ফ্যাবে সবসময় হলুদ আলো করা, অনেক ক্লিন রুমেও এরকম ভাবে হলুদ আলো করা হয়, যাতে হলুদের তরঙ্গ দৈর্ঘ্যটা কত, লালের কাছাকাছি, মানে 500 550-র উপরে, ফলে ওটা আর ইফেক্ট করে না ওই রেজিস্টের সাথে। তো এই হলুদ আলোটি ইন্টেনশনালি রাখা হয় রেজিস্ট গুলোকে বাঁচানোর জন্য, বা কোনো রকম যাতে এলিয়েন ইফেক্ট না আসে রেজিস্ট গুলোর উপরে, সেই জন্য। Among the many process areas in a fab, the photolithography area coats wafers with a photoresistant material. Then, like film in a camera, circuit patterns are exposed and excess material is rinsed away.
The paths in these circuits are 5,000 times narrower than a human hair. Wafers are moved between different tools and processes using a robotic automated material handling system, or AMHS. Each wafer may be moved through more than 1,000 processes. It takes more than 1 month to make a memory chip. In probe, initial functionality tests are performed on each die on the wafer. A probe card positions probe needles onto each die to send and receive test data. This information is used আমি যে ইলেকট্রিক্যাল ক্যারেক্টারাইজেশনের কথা বললাম ওটা হচ্ছে এইখানে এইভাবে হয় to generate a map of all the die on each wafer. Only good die that pass all tests in probe will continue through the manufacturing process. In assembly, wafers are first thinned, attached to an adhesive backing, and then diced into individual die using a diamond edge saw. Using the wafer map that was created in probe, individual die are picked from the wafer, then placed on a circuit board. A solid gold wire is used to connect each chip to the circuit board. A molding process encapsulates each die in a protective plastic package and shipped to test. ঠিক আছে তাহলে বোঝা গেল যে একদম হ্যাঁ, মোটামুটি জিনিসগুলো বোঝা গেল যে কিভাবে তোর প্রসেসগুলো বুঝতে পারলাম। তো এটা বেসিক্যালি মেমোরি চিপ তৈরির জন্য বলেছে, যেহেতু মাইক্রনের একটা বড় অংশের প্রোডাকশন মেমোরি চিপের উপর। তো বাকি ফ্যাবের ওই মেন প্রসেসগুলো কিন্তু একই, ওই বেসিক্যালি ট্রানজিস্টর তৈরি করা আর বিভিন্ন রকমের ট্রানজিস্টর তৈরি করা, বেসিক্যালি লিথোগ্রাফি করা এবং এচ করা, তারপর সেই প্রসেসগুলোকে বারবার রিপিট করা। ঠিক আছে, এইখানে আমি একটা জিনিস বলতে চাই, যেহেতু এই বক্তৃতার সিরিজটা আমরা করছি মূলত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে, তো তাহলে প্রশ্ন উঠতে পারে যে এখানে কারা কাজ করে, জব অপরচুনিটি কি এইসব জায়গাতে, যেখানে এই এত বড় সেমিকন্ডাক্টর ফেসিলিটি গুলোতে। তো এইখানে মূলত দুটো জিনিস হয়, এক হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টাইপের জব হয়, আর একটা হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ জব হয় বা ম্যানেজারিয়াল জব হয়, যেগুলোতে ম্যানেজ করা। তো আমি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের দিকটাতেই বলছি, যেহেতু আমি নিজেও এই দিকটাতে কাজ করি, আমি জানিও বেটার অনেক। তো এখানে কারা কাজ করে, এখানে মূলত ইঞ্জিনিয়ার্স কাজ করে, ফিজিসিস্টরা কাজ করে প্রচুর পরিমাণে। একটা বড় অংশের লোকেদের ফিজিক্সে ডিগ্রি আছে, ইদার মাস্টার ডিগ্রি অর হায়ার। ফিজিক্সে যাদের আছে মূলত ডক্টরেট তারা। আর আরেকটা হচ্ছে এমটেক এর ডিগ্রিধারীরাও আছে, যারা মাইক্রো ইলেকট্রনিক্স বা ভিএলএসআই টেকনোলজি এইসবে যারা এমটেক করেছে তাদেরও একটা বড় অংশ এখানে কাজ করে। এছাড়া কাজ করে প্রচুর পরিমাণে কেমিস্ট, ম্যাথামেটিশিয়ান কাজ করে, যারা কোডিং এ এক্সপার্ট প্রচন্ড, এবং কম্পিউটার সায়েন্টিস্টরা, যারা কম্পিউটারে বিভিন্ন রকম, যেহেতু পুরো সিস্টেমটা অটোমেটেড, সেই জন্য কোডিং স্কিলটা খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত ক্ষেত্রে। মানে তুমি প্রোগ্রামিং যদি জানো, ইউ আর রিয়েলি ভ্যালুয়েবল। এবার সুতরাং যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, তাদের পক্ষে এখানে কাজ করাটা পসিবল, আর কি সম্ভব। এটা হচ্ছে গুড নিউজ। আর ব্যাড নিউজটা হচ্ছে সমস্ত ম্যানুফ্যাকচারিং জবস আর আউটসাইড ইন্ডিয়া। হ্যাঁ, সেটাই সমস্যা। মানে আসলে সমস্যা যাই হোক, মানে আমাদের যারা আর কি ভারতবর্ষে যারা সাধারণত ফিজিক্সে পিএইচডি করে বা পদার্থবিদ্যায় গবেষণা করতে যায় বা ম্যাথমেটিক্সে গবেষণা করতে যায়, তাদের ক্ষেত্রে সবসময় আর কি মনে হয় যে তাদের শেষ জায়গা চাকরি সেটা হচ্ছে হয় কলেজ, ইউনিভার্সিটি অথবা কোনো রিসার্চ বা বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান। কিন্তু তার বাইরেও যে মানে ফিজিক্সে পিএইচডি করে যে কত ধরনের চাকরি আছে, সেটা ইউরোপে থাকলে, মূলত ইউরোপে এবং আমেরিকাতে থাকলে বোঝা যায়। ইউরোপে, আমেরিকাতে, ইভেন আমি তো আমাদের ধর, আমি তো ম্যাক্স প্ল্যাঙ্কে কাজ করেছি, প্লাস টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ড্রেসডেনে কাজ করছি। এখানে হয়তো 1-10 ছাত্র একমাত্র, মানে 10 জন যদি পিএইচডি করতে আসে ফিজিক্সে, তার মধ্যে 1 জন হয়তো বা 2 জন হয়তো খুব সায়েন্সে টিকে থাকে আর কি। আর বাদ বাকি করে অনেকে কম বিভিন্ন ধরনের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে। আর সেখানে চিপ ইন্ডাস্ট্রি একটা বড় জায়গা, সেখানে হ্যাঁ এটা বড় জায়গা। এমনকি তুমি ভারতবর্ষে এটা আমরা খুব মিস করি না। এমনকি ছোট দেশ যেগুলো, সিঙ্গাপুর যেমন, সিঙ্গাপুরের মধ্যে 2-3টে বোধহয় ফ্যাব আছে, 2 বা 3টে ফ্যাব আছে।
সুতরাং সেই ইকোসিস্টেমটা আমাদের দেশে এখনো নেই, মানে আনফরচুনেটলি নেই আর কি, যেটা আমরা আগের দিন আলোচনা করেছি। তো যেহেতু এটা বললাম, তো আমার মনে হয় এর পরে একটু বলা দরকার আমি নিজে কি করেছি। এতক্ষণ ধরে বকবক করে গেলাম, লোকজন শুনলো টুনলো, তো আমি নিজে কি করেছি একটু বলি। আমি বেসিক্যালি ফিজিক্স পড়েছি, বেসিক সায়েন্সে। বিদ্যা মন্দির, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকে আমি বিএসসি করেছি ফিজিক্সে অনার্স নিয়ে। তারপর রাজাবাজার সায়েন্স কলেজে আমি মাস্টার ডিগ্রি করি। মাস্টার ডিগ্রিতে আমার স্পেশাল পেপার ছিল কনডেন্স ম্যাটার ফিজিক্স, এবং মাস্টার ডিগ্রিতে আমি ইলেকট্রনিক্স এর পেপারটা বাদ দিয়েছিলাম, আমি পড়িনি যে কোনো কারণেই হোক। তো আমার নিউক্লিয়ার ফিজিক্সটা বেটার মনে হয়েছিল, তো নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে বেশি পড়েছিলাম। ইলেকট্রনিক্সটা সযত্নে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, আর ওটা পরীক্ষাতেও লিখিনি। তারপরে আমি পিএইচডি তে মাঝে একটা জায়গাতে স্কুলে পড়িয়েছি, এই দুটোর মাঝখানে একটা স্কুলে আমি বছর দেড়েক মাস্টারি করেছিলাম। তারপরে পিএইচডি করতে ঢুকি সাহা ইনস্টিটিউটে, যেখানে রাজীব দার সাথে পরিচয়। পিএইচডি করেছি আমি মূলত ইলেকট্রন মাইক্রোস্কোপি, ন্যানো অপটিক্স, স্পেকট্রোস্কোপি, এইসবের জিনিসের উপর। তাছাড়া কিছু আয়ন ইমপ্ল্যান্টেশনের কাজ করেছি, যেটা ফ্যাবে অনেকটা কাজে লাগে, যদিও এখানে আমি ওইসব করি না এখন। তারপরে আমি পোস্টডক করতে আসি ইউনিভার্সিটি পারিসুতে। এখানে আমি প্রচুর লেজার নিয়ে কাজ করেছিলাম, লেজার, স্পেকট্রোস্কোপি, ইলেকট্রন মাইক্রোস্কোপি তো ছিলই, ন্যানো অপটিক্স। তাছাড়া এইখানে আরেকটা জিনিস আমি শিখেছিলাম, যেটা হচ্ছে লিথোগ্রাফি। ফটোলিথোগ্রাফি নয়, ইলেকট্রন দিয়েও লিথোগ্রাফি করা যায়, সেইটা এখানে শিখেছিলাম, যার জন্য আমি ভবিষ্যতে চাকরিটা এখানে পাই, যে আমার লিথোগ্রাফি এক্সপার্টিসটা ছিল, যদিও সেটা অন্য গল্প। তো যখন এখানে আমি 4 বছর পোস্টডক করেছি, 2014 থেকে 18। এটা যখন শেষ হলো, তারপরে আমি ওই এক্সফ্যাবে এখন আর&ডি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। মূলত রেজলিউশন এনহান্সমেন্ট টেকনোলজি কিভাবে কাজ করে, কি করা যায়, এই সমস্ত ফিল্ডে রিসার্চ এবং ডেভেলপমেন্টের কিছুটা কাজ করি আর কি। তো আমার জার্নিটা বেসিক্যালি বেসিক সায়েন্স থেকে শুরু হয়ে এখনো অব্দি আমি যেখানে এসে পৌঁছেছি সেটা হার্ডকোর টেকনোলজিতে, টু সাম এক্সটেন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্টও আছে। এবং ফানি জিনিস হচ্ছে, ইলেকট্রনিক্স জিনিসটা আমি পড়তে ভালোবাসতাম না কোনো কালই, আর এখন আমি ট্রানজিস্টর বানাতে সাহায্য করি লোকজনকে। সুতরাং লাইফ ইজ এ প্যারাডক্স, আমি এইটাই বলতে পারি। তবে এই স্লাইডটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হলো, কারণ আমাদের এই বিজ্ঞান যুক্তি প্রচেষ্টা, এই স্লাইডটার একটা অন্য গুরুত্ব আছে আমার মনে হচ্ছে এইটাই, যে মানে আমাদের ভারতবর্ষে একটু আগে যেটা কথাটা বললাম, যে প্রথাগত যে চিন্তা, যে পদার্থবিদ্যায় পিএইচডি করে বা এই ধরনের বিজ্ঞান বিষয়ে পিএইচডি করে একমাত্র বিজ্ঞানী হতে হবে, বা একমাত্র আমাদের কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে হবে বা স্কুলে পড়াতে হবে, শিক্ষকতা করতে হবে, এটা শুধু নয়। তাছাড়া অনেক ধরনের জিনিসপত্র করা যেতে পারে, যেমন ইঞ্জিনিয়ার হওয়া যেতে পারে, ঠিক তার সাথে সাথে আমি জানি প্রচুর লোকজন অ্যাডমিনিস্ট্রেশনও করে। মানে অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা তো খুব সোজা, এর মধ্যে তো কোনো জটিলতা নেই। সেখানে তোর পিএইচডিটার গুরুত্বটা কোথায়? পিএইচডিটার গুরুত্বটা হচ্ছে, বা পোস্টডকের গুরুত্বটা হচ্ছে, ইউ আর্ন সাম স্কিলস ওভার দ্য ইয়ার। তোমার একটা লজিক্যাল থিংকিং, বেসিক্যালি লজিক্যাল থিংকিং, তোমাকে 2 থেকে 3 বছর বা 4 বছর 5 বছরের মধ্যে সেই প্রবলেমটা অ্যাচিভ করতে হয়, এইটা তুমি জানো, দ্যাটস ইওর ট্রেনিং, এইটা তুমি জানো। সুতরাং এবার তোমাকে যেখানে ফেলা হবে, বাদ বাকিটা তো ইনফরমেশন। তা সেইটা, এই স্লাইডটা আমার মনে হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ স্লাইড। তুই এটা দেখিয়েছিস, খুব ভালো জিনিস, যে দেখা গেল যে মানে ট্রাজেক্টরিটা একটা কি, বা পাথটা কি রকম হতে পারে। হ্যাঁ, খুব ভালো। তো এইবার আমি আমার একদম শেষের দিকে পৌঁছে গেছি। আমি প্রথম পর্বটা যখন শুরু করেছিলাম, প্রথম পর্বের টকটার একদম প্রথম স্লাইডে আমি একটা তারিখের কথা বলেছিলাম, 13ই অক্টোবর 2020। তো আমি আবার সেই প্রথম টকের প্রথম স্লাইডে ফিরে যাচ্ছি, সেই তারিখে ফিরে যাচ্ছি, 13ই অক্টোবর 2020। কি হয়েছিল আমি একটু মনে করিয়ে দিই। ওই দিন অ্যাপেল ঘোষণা করেছিল তার আইফোন 12 এর, এবং তার ভেতরে যে বায়োনিক A14 প্রসেসর আছে, তাতে 5 ন্যানোমিটার নোড ইউজ করা হয়েছে, সেই সমস্ত গল্প ছিল আর কি সেখানে। এবং যে 1180 কোটি ট্রানজিস্টর ঢোকানো আছে, চিপ কিভাবে তৈরি হয়, তারপরের গল্পতে আমি চিপ কিভাবে তৈরি হয় সমস্ত কিছু বলেছি। তো আমি আবার এই তারিখে ফিরে গেলাম। এই তারিখে আমার আরো একটা খবর আমার চোখে এসেছিল, সেইটা আমি শেয়ার করতে চাই, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং যেহেতু এই ইউটিউব চ্যানেলটার নাম বিজ্ঞান এবং যুক্তি, সুতরাং আমার মনে হয় আমি এটা দেখিয়ে শেষ করতে চাই। তো কি ছিল সেই 13 তারিখের আরেকটা খবর? সেটা ছিল এই, বিকিরণ রোধ করে গোবর। এবং ইনি ভারতবর্ষের একটা সরকারি দপ্তরের একজন মন্ত্রী,
এবং তিনি বলেছেন যে বিকিরণ রোধ করবে, মোবাইল ফোনের যে বিকিরণ রোধ করবে আমাদের গোবর চিপ। তা আমি এই পুরো 2 ঘন্টা ধরে, গত ভিডিওতে আর এই ভিডিওতে 2 ঘন্টা ধরে চিপ তৈরির গল্প বললাম। এবার আমি যারা এই ভিডিওটা দেখবে বা যারা এই ভিডিওটা শুনবে বা এর গল্প যদি অন্য কারো কাছে করতে চায় তার কাছে করবে, তাদেরকে আমি লজিক্যালি ভাবতে বলবো, যে যুক্তি দিয়ে ভাবুন যে চিপ তৈরির গল্প তো আমি বললাম, যে সত্যি সত্যি গোবর দিয়ে চিপ তৈরি করা সম্ভব কি সম্ভব নয়। ঠিক আছে? তো সবাইকে আমার অনুরোধ, থিঙ্ক লজিক্যালি, নো দ্য ট্রুথ, সত্যিটা কি আছে সেটা জানার চেষ্টা করো। এখন রিসোর্সের কোনো অভাব নেই, আমরা বোধহয় মানে রিসোর্স পেয়ে স্যাচুরেট করে গেছি। এবং আস্ক কোয়েশ্চেন্স, অলওয়েজ আস্ক কোয়েশ্চেন, যে সত্যি কি এটা সম্ভব। এই বলে আমি মোটামুটি শেষ করতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ। এবং লাস্ট বক্তব্য হচ্ছে যে স্টপ সিউডো সায়েন্স বন্ধ করা হোক। এর জন্য যা কিছু করা দরকার করা হোক, বাট লেটস স্টপ দিস। সবাইকে অনেক ধন্যবাদ। রাজীব দা, তোমাকে ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম বানানোর জন্য, যাতে আমরা এই যে আলোচনাগুলো করতে পারছি। হ্যাঁ, পবিত্র, এটা তুই অসাধারণ ভাবে এই জিনিসটা বললি। এটা খুব দুঃখজনক যে এই জিনিসটা তোকে মানে এত সুন্দর একটা পরিবেশনার শেষে এই প্রসঙ্গটা তুলে আনতে হচ্ছে। মানে আজকে 2020 সাল, বিজ্ঞান প্রযুক্তির একটা বিরাট জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি, কোথা থেকে কোথায় চলে গেছি। সেখানে আমাদেরকে দাঁড়িয়ে আজকে তোর পরিবেশনাটা, এত সুন্দর একটা পরিবেশনাটা এইটা দিয়ে শেষ করতে হচ্ছে। এটা সত্যি একটা মানে কিছুটা আমার ক্ষেত্রে অন্তত একটা দুঃখের জায়গা। যাই হোক, আমরা বিজ্ঞান যুক্তি প্ল্যাটফর্মটা তৈরি করেছি মানুষের কাছে বিজ্ঞান এবং যুক্তিকে অন্যভাবে ভাবনা চিন্তা করার জন্য একটা জায়গা তৈরি করে দেওয়ার জন্য। এই যেটা বললি, থিঙ্ক লজিক্যালি, নো দ্য ট্রুথ, আস্ক কোয়েশ্চেন্স, এই ছাড়া তো মানে আমরা নতুন কিছু বা নতুন ভাবে কিছু ভাবতে পারবো না। ঠিক আছে, আমাদের দিক থেকে আমরা এইটুকুই করতে পারি। হ্যাঁ, আমরা এইটুকুনি করতে পারি। সুতরাং এই রকমের বিভিন্ন ধরনের আলোচনা জানতে বুঝতে এবং দেখতে, বিজ্ঞান এবং যুক্তির বিভিন্ন কথা জানতে বুঝতে চোখ রাখুন আমাদের এই বিজ্ঞান এবং যুক্তি প্রচেষ্টার দিকে। আর আমার তরফ থেকে এবং আমাদের তরফ থেকে পবিত্র, তোকে অসংখ্য ধন্যবাদ তোর এই অসাধারণ পরিষ্কার যথাযথ পরিবেশনাটা রাখার জন্য। এই বলে আমরা শেষ করছি। অনেক ধন্যবাদ। হ্যাঁ।